আসসালামু আলাইকুম। আজ আমরা 3SC অধ্যায়ের দ্বিতীয় অংশ শুরু করতেছি 4-এর 1 নম্বর প্রশ্ন দিয়ে। তো দেখো কি বলতেছে, ত্রিভুজ এবিসি তে এ বি এবং সি এর স্থানাঙ্ক দেওয়া আছে। বলতেছে ডিইএফ হলো বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু। দেখাও যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 4 গুণ ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। তো আসলে আমরা যদি এটা ত্রিভুজের সাহায্যে একটু অঙ্কন করে দেখাই তাহলে আরো সুন্দর হয়। তো এটা হচ্ছে এ মানে হচ্ছে কত 3,5। এটা হচ্ছে বি বিন্দু হচ্ছে -3,3। আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু -1। আচ্ছা, তো এখন আমাদের ত্রিভুজ ডিইএফ এই এবিসি এর ক্ষেত্রফল আমরা খুব সহজে বের করতে পারবো। ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের ডিই এবং এফ বিন্দু লাগবে। তো এটা মনে করলাম আমাদের ডি বিন্দু, এটা হচ্ছে আমাদের ই বিন্দু এবং এটা হচ্ছে আমাদের এফ বিন্দু। তাইলে আমাদের এই ত্রিভুজটার কথা বলছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের বের করা লাগবে। তাইলে আমরা এখন চেষ্টা করব ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করা। তার আগে আমাদের ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দু বের করা লাগবে। তো ডি বিন্দু আমরা যদি বের করি, বলছে ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দু আমরা খুব সহজে বের করতে পারবো, কারণ আমরা মধ্যবিন্দু সূত্র জানি x1 + x2/2 y1 + y2/2, এটা আমরা সূত্র জানি। তো এখন x1 ডি যখন বের করব তখন এটা x1 y1, এটা x2 y2, আর ডি এদের মাঝে আছে। তাইলে এই যে x1 + x2, তাহলে -3 - 1/2 আর 3 - 1/2, তাহলে 3 - 1/2, তাই তো। তো এখন তাইলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত আসতেছে একটু চিন্তা করো। এখানে -4/2 মানে -2, আর এখানে 2/2 মানে 1। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। একইভাবে আমরা যদি ই বিন্দু বের করি, ই বিন্দু বের করলে কি আসবে দেখো। ই বিন্দু যদি বের করা হয় তাহলে এটা এখন x1 y1, এটা x2 y2, তাহলে 3 - 1/2 আর 5 - 1/2, তাইলে স্থানাঙ্কটা কত আসতেছে 3 - 1 2, 2/2 মানে 1, আর এখানে 5 - 1 মানে 4, 4/2 মানে 2। একইভাবে আমরা যদি এফ বিন্দুটাও বের করি, এফ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি আসবে, এখন এটা x1 y1, এটা x2 y2, তাহলে 3 - 3/2 আর 5 + 3/2, তাহলে এটার স্থানাঙ্ক কত আসতেছে 0, 5 + 8 5 + 3 মানে 8, 8/2 মানে 4। ঠিক আছে, তো আমরা বিন্দুগুলো একটু চিত্রে বসাই দিই। ডি বিন্দু আমরা পাইছি -2,1, এটা -2,1, আর ই বিন্দু আমরা পাইলাম 1,2, এফ বিন্দু আমরা পাইছি 0,4। ঠিক আছে, এখন আমরা ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ দুইটারই ক্ষেত্রফল বের করব। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এখন আমরা বের করি, ত্রিভুজ এবিসি। তো এবিসি এর ক্ষেত্রফল বের করলে এ বি এবং সি বিন্দু বসাই দিই। এ 3,5, বি বিন্দু কি বি -3, 3, সি বিন্দু -1, 1, আর এ বিন্দু আবার তাহলে 3, 5। বুঝতে পারছো? ও আচ্ছা, সরি, এর আগে একটা হাফ হবে, সূত্রের হাফ হবে একটা। আচ্ছা, তো এখন তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে, আমি যদি এখানে ক্যালকুলেশন করি হাফ ইন্টু, তাহলে এদিকে ক্যালকুলেশন করলে আমরা জানি প্লাস হয়, তাহলে 9, এদিকে +3, এদিকে -5, এখানে আসবে +3, এখানেও আসবে +3, এখানেও আসবে +15। তাইলে এখন অ্যাকচুয়ালি কত আসলো যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, 15 হচ্ছে 21, 21 - 5 মানে 16 আর 3 19, 19 আর 9 28, তাইলে 28/2 মানে 14 বর্গ একক।
তাইলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন আমরা ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা চাই, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল চাই। তাহলে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল কি আসবে? ডি বিন্দু বসাই দাও, ডি কত? -2 1, ই বিন্দু বসাই দাও 1 2, এফ বিন্দু বসাই দাও 0 4, আবার প্রথম বিন্দুটা শেষে বসাই দাও -2 1। এখন এটার পাশেই ক্যালকুলেশন করে দিই, তাহলে হাফ। এখন তাহলে কত আসবে? -2 2, তাহলে -4 +4 +0 +8 +0 +-1। তাইলে এখন এখানে থাকতেছে 4 আর +4 -4 কেটে গেল, এখানে 8 - 1 মানে 7, 7/2, 7/2। তাইলে এটা পাইলাম আমরা 7/2 বর্গ একক। তো এখন আমাদের যে স্টেটমেন্ট দেয়া ছিল এটা ঠিক আছে কিনা আমরা একটু এখন চেক করব। সেটা হচ্ছে কি দেয়া ছিল? আমাদের স্টেটমেন্ট দেয়া ছিল এবিসি এর ক্ষেত্রফল 4 গুণ কি ডিইএফ এর ক্ষেত্রফল। তাহলে দেখো তো আমরা পাই কিনা? ত্রিভুজ এবিসি সমান দিলাম আমরা 4 গুণ ত্রিভুজ ডিইএফ। দেখো তো 4 গুণ ত্রিভুজ ডিইএফ এর কত? 7/2। তাহলে কেটে দাও, তাহলে কত? 14 বর্গ একক। তাহলে কি মিলছে না? ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ ডিইএফ মিলে গেছে না? তাহলে এখানে বলে দিবা দেখানো হলো। তাইলে অঙ্ক শেষ। আশা করি বুঝতে পারছো। চার 2 নম্বরটা দেখো, ত্রিভুজ এবিসি তে এ বি এবং সি এর স্থানাঙ্ক আমাদের দিয়ে দিয়েছে এবং বলতেছে পি এক্স কমা ওয়াই একটা বিন্দু হলে দেখাও যে ত্রিভুজ পিবি এর পিএবি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান x - 3y + 7/22। তার মানে খুব সোজা, তোমার ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল বের করবা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবা, তাইলে হয়ে গেছে, একদম সোজা। তো আমরা ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল বের করি, ত্রিভুজ পিএবি। তাহলে ত্রিভুজ পিএবি মানে কি? প্রথমে পি বিন্দু, তারপরে এ বিন্দু, তারপরে বি বিন্দু। তাহলে পি বিন্দু কি জানি? এই যে এক্স ওয়াই। এবার এ বিন্দু কি জানি? এ হচ্ছে -1,2, আর বি বিন্দু কি জানি? 2,3। আবার প্রথম বিন্দু শেষে এই। তাইলে এখন ক্যালকুলেশনটা করে ফেলো, ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন কি আসবে বলো? হাফ ইন্টু, তাহলে এইদিকে ক্যালকুলেশন করলে 2x - 3 + 2y, এদিকে ক্যালকুলেশন করলে -3x -4, আর এটা ক্যালকুলেশন করলে +y। তাইলে এখন কত থাকতেছে? হাফ ইন্টু, তো এখান থেকে x এর ক্যালকুলেশনগুলো যদি করি, তাহলে এখানে আছে -3x, এখানে আছে +2x। তাইলে এখন অ্যাকচুয়ালি কত থাকে? তো এটা আসলে অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে আছে, তাই না? ও আচ্ছা আচ্ছা, সরি, আমরা এখানে হাফ দিই নাই, এখানে হাফ হবে, সূত্রের হাফ। তো এখন এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে আছে, তাই না? তো এখানে কি আছে আমরা যদি দেখি, তো 3x মাইনাস কি 2x, তার মানে -x থাকে, আর এইখানে থাকে 2y, এখানে আছে y, তাইলে এখানে হয়ে গেল +3y,
আর এখানে আছে -3, এখানে আছে -4, তাহলে একবার এটা দিতে পারি আমরা -7। তো সবগুলো থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে এটারে পজিটিভ বানাই দিতে পারি, ঠিক আছে। যেমন ধরো যে হাফ মডুলাস, এখানে মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে এটা হয়ে যাবে x - 3y + 7, তাই না? তো আমরা জানি মডুলাসের ভিতরে নেগেটিভ সংখ্যা থাকলে সেটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তাহলে এই যে এই নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এখন থাকবে x - 3y + 7 বাই কত, 2। এত কি বর্গ একক, বর্গ একক। তাইলে এখন আমরা ত্রিভুজ PAB এর ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এখন আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা এখানে বের করব, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাইলে এখন ত্রিভুজ ABC, তাহলে হাফ ইন্টু বিন্দুগুলো বসাই দেবো। A বিন্দু মানে কত, -1,2, B বিন্দু মানে 2,3, C বিন্দু মানে 3,-4, আর D বিন্দু মানে -1,2। তাইলে এখন কি আসতেছে বলো, হাফ ইন্টু -3 -8 +6 -4 আর -9 -4, তাই না? অনেক বড় ক্যালকুলেশন, উল্টাপাল্টা। তো এখন এইটাও কিসের ভিতরে থাকবে, অবশ্যই মডুলাসের ভিতরে থাকবে। এখন তাহলে কি আসতেছে, তুমি যদি মাইনাসের গুলো আগে হিসাব করো, 4 4 8, 8 আর 9 17, 17 আর 3 20, 20 আর 8 28, -28 এর সাথে তুমি যদি 6 যোগ করো, তাই না? তাইলে কি আসবে, 28 - 6 বলতে পারি আমরা একবারে। তাইলে একবারে আসলে আমাদের 22, ভিতরে আসবে -22, তুমি বাইরে নিয়ে চলে আসলে একবারে কি আসবে, 22 বর্গ একক, ঠিক আছে, 22/2 বর্গ একক। তাইলে আমরা ত্রিভুজ PABও পেয়ে গেছি, ত্রিভুজ ABCও বের করেছি। এখন এই আকারে নেব, তাহলে এই আকারে নিলে এখন কি আসবে বলো। তাইলে এখন আমাদের নিয়ে নাও ত্রিভুজ PAB বাই কি, ত্রিভুজ ABC। তাহলে ত্রিভুজ PAB এর ক্ষেত্রফল কত পাইছি, এই যে এটা পাইছি। তাহলে এটা আমরা ওইখানে বসাই দেব, x - 3y + 7 বাই কত, 2, বাই এখানে ছিল কি ABC এর ক্ষেত্রফল, ABC এর ক্ষেত্রফল পাইছি 22/2। তাহলে এই দুই কেটে দেওয়া যায়, এই দুই কেটে দিলে কি থাকে, x - 3y + 7 বাই 22। তাহলে এটা দেখো তো মিলতেছে কিনা, মিলে গেছে না? তাইলে এটাই উত্তর। তাইলে ওর পাশে লিখে দিবা, দেখানো হলো। আশা করি বুঝতে পারছো। চার 3 নাম্বারটা দেখো কি বলতেছে, ত্রিভুজ ABC তে A এবং B এবং C বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং এখানে একটা অনুপাত দেওয়া আছে BD = DC আর CE = EA এবং AF = FB, সবগুলোর অনুপাত হচ্ছে 2। দেখাও যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল। প্রত্যেকটা কাহিনী সেম, ঠিক আছে। তো তুমি ABC এর স্থানাঙ্ক জানো, তাইলে অবশ্যই ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। কিন্তু আমাদের DEF এর ক্ষেত্রফলটা বের করতে গেলে DE এবং F বিন্দু প্রয়োজন, তাই না? DE এবং F বিন্দু। তাহলে DEF বিন্দু আমরা যদি বের করতে চাই তাইলে কেমন আসতেছে আমরা একটু দেখি। তো তার আগে আমরা ত্রিভুজটা একটু অঙ্কন করি। এইখানে ত্রিভুজটা একটু অঙ্কন করি। তো এটা হচ্ছে A বিন্দু। A বিন্দু কত দেওয়া আছে বলো, 4, -3, 4 - 3।
এটা হচ্ছে আমাদের বি বিন্দু দেওয়া আছে 13,0 এবং সি বিন্দু আমাদের দেওয়া আছে -2,9। তাহলে এ বি সি তিনটা বিন্দু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের শর্তে কি বলতেছে, বিডি বাই ডিসি। তাইলে এই যে বিসি বাহুর ভিতরে একটা বিন্দু আছে কি ডি, একটা বিন্দু আছে ডি। তাইলে এখানে আমি একটা বিন্দু দিয়ে দিলাম, আমি যদি এটা একটু কালার পেন দিয়ে দিই, তাহলে এইটা দিলাম আমাদের কি ডি বিন্দু, এটা মনে করলাম আমাদের ডি বিন্দু, এটা মনে করলাম আমাদের এই যে সিই আর ই এ, তার মানে সি আর এ বিন্দুর ভিতরে একটা বিন্দু আছে কি ই, আর এই যে তোমার এ বির বিন্দুরে এ এফ আর এফ বি এর ভিতরে একটা বিন্দু আছে এফ। ঠিক আছে, তো এই বিন্দুগুলো আমাদের লাগবে। আচ্ছা, তো এখন আমাদের এই ডি ই এফ বিন্দুগুলো বের করা লাগবে। তো আমরা যদি একটা শর্ত দিয়ে বের করার চেষ্টা করি, একটা দিয়ে আমি তোমাদের বোঝাই। দেখো বলতেছে কি বিডি বাই কি ডিসি ইজ ইকুয়াল টু বলতেছে 2, তাই না? তা 2 রে আমরা 2/1 মনে করতে পারি। 2/1 যদি মনে করি, এটাতে যদি আমরা একটু অনুপাত আকারে নিই, তাহলে দেখো বিডি ইজ টু ডিসি ইজ ইকুয়াল টু কি 2:1 না? তার মানে আসলে কি বলতেছে দেখো তো, ডি বিন্দু দুই জায়গায় কমন, তাইলে আমরা বলতে পারি এখানে ডি বিন্দু বিসি কে কত অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে 2:1 অনুপাতে। তাইলে এই যে ডি বিন্দুটা বিসি কে 2:1 অনুপাতে কি করতেছে অন্তর্বিভক্ত করতেছে। তাহলে অন্তর্বিভক্ত যদি করে, তাইলে আমরা এখন অবশ্যই ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমাদের কি লাগবে সেটা আমি একটু বলি। আমরা একটা সূত্র জানি অন্তর্বিভক্তের, এই যে ডি বিন্দু আমরা এখন বের করব। ওই কথা কিন্তু অবশ্যই লিখতে হবে, আমি যেটা লিখছি এটা লিখতে হবে। এরপরে ডি বিন্দুর স্থানাঙ্কের সূত্র আমরা কি জানি, m1 x2 প্লাস m2 x1 বাই কি m1 প্লাস m2। এখানে m1 y2 প্লাস m2 y1 বাই কি m1 প্লাস m2। তাইলে এখন m1 m2 এর মান কত? m1 এর মান এই যে দেখতেই পারতেছি m1 2 এবং m2 এর মান কত 1। তাইলে এখন আমরা এখানে মানগুলো বসাই দেব। তাইলে m1 এর মান কত পাইছি 2, m1 এর মান 2। তার মানে অ্যাকচুয়ালি এরকম, এই যে m1 x2, তাহলে এই 2 আর এই -2 গুণ করলে কত আসবে আমি এখানে একটু দেখাই দিই, 2 - 2 প্লাস m2 x1, তাহলে m2 এর মান কত 1, আর x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 13 বাই m1 প্লাস m2, m1 প্লাস m2 মানে 2 প্লাস 1। একইভাবে m1 y2 মানে 2 গুণ 9, 2 গুণ 9 প্লাস m2 y1 মানে 1 গুণ 0 বাই 2 প্লাস 1। তাইলে এখন ক্যালকুলেশন করে ফেলতে পারি। ক্যালকুলেশন করলে কত আসতেছে এখানে -4 আর 13 বিয়োগ 4 মানে কত 9, 9/3, আর এখানে আসবে 0, এটা আসবে 18/3। তাইলে স্থানাঙ্কটা কত আসতেছে বলো তো? স্থানাঙ্কটা 3,6 আসতেছে না, 3,6। তাইলে এই যে আমরা এখান থেকে ডি এর স্থানাঙ্কটা পেয়ে গেলাম 3,6। এই যে ডি এর স্থানাঙ্ক আমরা এখন এখানে বসাই দেব 3,6। একইভাবে আমরা ই বিন্দু বের করতে পারবো। তাহলে ই বিন্দু বের করার সময় কি আসবে এখানে যদি আমরা একটু লিখি আবার, ই বিন্দুর ক্ষেত্রে কেমন আসবে দেখো, ই বিন্দুর ক্ষেত্রে এই যে এটা আসবে। তাইলে সিই বাই দেওয়া আছে ই এ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 2, তাইলে 2/1। তাইলে এটারে ভেঙে আমরা লিখতে পারি সিই ইজ টু ই এ ইজ ইকুয়াল টু 2:1। তাইলে আমরা যদি এখান থেকে এদিকে যাই সি এ, তাহলে এটা হবে 2, এটা হবে 1, তাই না? তাহলে এখন এইটা কিন্তু x1 y1, এটা x2 y2, কারণ সি আগে আছে এ পরে আছে। তাইলে এটা x1 y1, এটা x2 y2, এবং এটা m1 এটা m2, মানে এইদিকে যাব।
তাইলে এখন আমরা ই বিন্দুর স্থানাঙ্কটা বের করি। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক এখন কত আসতেছে একটু দেখো। ই বিন্দুর স্থানাঙ্ক একই সূত্র, এই যে m1 x2, তাহলে m1 x2 2 গুণ কত 4, তাহলে 2 গুণ 4 মানে 8। এখন প্লাস আছে সূত্রের প্লাস, এবার m2 x1 মানে 1 গুণ -2, তার মানে কত আসবে -2 বাই নিচে m1 প্লাস m2, m1 প্লাস m2 মানে 2 প্লাস 1 মানে 3। একইভাবে m1 y2 মানে 2 গুণ -3 মানে -6, আর m2 y1 মানে 1 গুণ 9 মানে +9 বাই m1 প্লাস m2 মানে 3। তাইলে এখন ক্যালকুলেশন করলে 8 - 2 মানে 6, 6/3 মানে 2, আর এখানে 9 - 6 মানে 3, 3/3 মানে 1। তাইলে এটা পাইলাম আমরা 2,1। ঠিক আছে, এটা হচ্ছে 2,1। এখন একইভাবে আমরা এফ বিন্দু বের করতে পারবো না? এফ বিন্দু একইভাবে বের করতে পারবো না। তাহলে এফ বিন্দু যদি একইভাবে বের করি, তাহলে এখানে বোঝাই যাচ্ছে এফ ইজ টু এফ বি। তাহলে এ থেকে এফ, এটা হবে 2, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 1। তাহলে এফ বিন্দুটাও বের করি। তাহলে এফ বিন্দু বের করলে কি আসবে? তাহলে এখন এ আগে আছে, তাহলে এ থেকে বি বিন্দুর দিকে, তাহলে এটা x1 y1, এটা x2 y2, আর এটা m1, এটা m2। তাহলে m1 x2 মানে 13 দুগুণী 26, আর m2 x1, তাহলে m2 x1 মানে 1 গুণ 4, তাহলে 4 প্লাস 4 বাই অবশ্যই m1 m2 এর মান 3, m1 প্লাস m2 3 হবে। এবার বলতেছে কি যে m1 y2, তাহলে 2 গুণ 0 মানে কত 0, আর 1 গুণ -3 মানে -3/3 ইজ ইকুয়াল টু, এখন আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক পাইলাম 30/3 মানে 10, আর -3/3 মানে -1। তাইলে আমরা এই যে এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে পেয়ে গেলাম 10,-1। তাইলে এখন আমরা ত্রিভুজ এবিসিও জানি, এবিসি এর সবগুলো বিন্দু জানি, তাহলে ত্রিভুজ এবিসি বের করতে পারবো। ত্রিভুজ ডিইএফ এর সবগুলো বিন্দু জানি, তাহলে ত্রিভুজ ডিইএফ বের করব। তাহলে তোমাদের কাজ আমি এখানে দেখাই দিই, আমি করতেছি না। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবা হাফ গুণ সূত্র দিয়ে, এই যে সবগুলো বিন্দু বসাই ক্ষেত্রফল বের করবা। একইভাবে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটাও বের করবা হাফ দিয়ে, এই যে ডিইএফ বের করছি। এইবার তোমরা ত্রিভুজ এবিসি ভাগ কি ত্রিভুজ ডিইএফ দেখবা যে এরকম করলে 3/1 আসবে। তোমার যে মানগুলো আসবে এটা কাটাকাটি করলে 3:1 আসতেছে। এটারে ভেঙে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি ইজ টু ত্রিভুজ ডিইএফ ইজ ইকুয়াল টু 3:1। আশা করি বুঝতে পারছো। এই ক্যালকুলেশনগুলো নিজেদের করতে হবে, সব আমি করে দিলে তো আসলে কোনো লাভ নেই, তোমাদেরও অঙ্ক শিখতে হবে। পাঁচের একে দেখো কি বলতেছে, এবিসি চতুর্ভুজে এ বি সি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলতেছে ক্ষেত্রফল শূন্য হলে কে এর মান কত। তাইলে তোমার যদি যে কোনো বিন্দু দেওয়া থাকে, আমি ক্ষেত্রফল বের করা শিখাইছি না, তার মানে ক্ষেত্রফল বের করতে পারবা না। এই ক্ষেত্রফল সমান শূন্য বানাই দিবা। তো আমরা ক্ষেত্রফলটা বের করি। ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু এই যে তুমি সবগুলো বিন্দু বসাই দাও, তাহলে 1 2 -5 6 7 -4, তারপরে কে -2, আবার প্রথম বিন্দুটা শেষে, তাইলে 1 2, তাইলে হয়ে গেল। তাইলে এখন হাফ দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলো। তাইলে এদিকে এদিকে ক্যালকুলেশন করলে 6 + 20 -14 + 2k মাইনাস, এই যে এদিকে ক্যালকুলেশন করলে +2 + 4k -42 আর +10
ইজ ইকুয়াল টু হাফ গুণ এখন কত থাকলো, এখন আমরা কে এর হিসাবগুলো যদি আগে করি, এখানে আছে 2k, এখানে আছে 4k, দুইটাই প্লাসে, তাহলে এটা আসলো 6k। এইবার তুমি যদি কনস্ট্যান্টের হিসাব করো তাহলে -42 + 10 মানে -32, -32 + 2 তার মানে -30, -30 -14 মানে -44, -44 + 20 মানে -24, -24 + 6 মানে -18। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল এত বর্গ একক। এখন বলছে এই ক্ষেত্রফল সমান 0, তাই না? তাহলে ক্ষেত্রফল 0 হইলে তাহলে শর্ত মতে এই যে হাফ ইন্টু 6k - 18 ইজ ইকুয়াল টু কি 0। তাই এখানে হাফটা কনস্ট্যান্ট, ওই পাশে নিয়ে গেলে 0, তাহলে 6k - 18 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে k এর মান আমরা পাচ্ছি 18/6 মানে 3। আশা করি বুঝতে পারছো, কঠিন কিছু না, k এর মানটা বের করছি। তো তোমরা দেখো 4-এর 4 নম্বরও পারবা, 4-এর 4 নম্বর সোজা একদম। তোমার দুইটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল বের করবা এবং বরকেন্দ্র বের করবা। বরকেন্দ্র বের করাও শিখাইছি আগের অধ্যায়ে এবং ক্ষেত্রফল বের করাও শিখাইছি। তো দেখবা যে দুইটা ত্রিভুজের বরকেন্দ্রও সেম আসতেছে আর ক্ষেত্রফলও সেম আসতেছে। আমরা ক্ষেত্রফলের সূত্র কি বলছি, এই যে ক্ষেত্রফল এইটাই আছে ক্ষেত্রফলের সূত্র। আর বরকেন্দ্রের সূত্র কি বলছিলাম, বরকেন্দ্রের সূত্র মনে আছে তো, x1 + x2 + x3/3 y1 + y2 + y3/3, এটা হচ্ছে বরকেন্দ্র। তাহলে দুইটা ত্রিভুজের জি এর মান বের করবা, দেখবা যে আসলে সেম আসতেছে। আবার ক্ষেত্রফলটাও কি সেম আসতেছে। এটা হচ্ছে 4-এর 4, তাহলে 4-এর 4ও শেষ, আমরা 4-এর 4টাই করছি তাইলে। আর 5-এর 1 করছি। আমি 5-এর 2 আর 3 আজকে করাচ্ছি না, কারণ 5-এর 2 আর 3 এই অধ্যায়ের থিওরি দিয়ে হয় কিন্তু অনেক ভেজাল, আমি অন্য অধ্যায়ের থিওরি দিয়ে করাই। তো যখন করাবো তখন এটা শেষ করাই দেবো, ঠিক আছে? ওই অধ্যায়ের থিওরি এখনো আমরা করাইনি। 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আগে শিখতে হবে, তারপরে এটা সলভ করলে একদম সোজা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা 4-এর 4টা এবং 5-এর 1 এই 5টা অঙ্ক খুব যত্ন সহকারে করবা, ঠিক আছে? আর এর সাথে তোমরা উদাহরণ 1 এবং উদাহরণ 2 করবা। উদাহরণ 1 এবং উদাহরণ 2, উদাহরণ 1 এবং উদাহরণ 2, তাহলে আমাদের এই অধ্যায় শেষ। 3SC। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে লেখাপড়া করো।